এটা 2005 এর ঘটনা অ্যান্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যায়, যাওয়ার পরে গরু হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দেয়। দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নামকরা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে। মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলিগুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই। মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পায় যে কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তো বা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ও ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পায়, শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়। সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মুর শুনেছে। আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দেই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই। বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে, এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল। মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না। তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল। আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি এক মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। আচ্ছা। তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এজন্য হয়তো বা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসি, আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম। তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা হচ্ছে মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসতে বাড়িতে পৌঁছানোর পরে, তখন হচ্ছে আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুম, 6টা রুমের মাঝখানের যে রুমটা, ওই রুমটা হচ্ছে অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে দুইটা খাট। তো এক খাটে আমার ভাই, আমার দুই ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার দুইটা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই হচ্ছে গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা হচ্ছে গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা। সো ওই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু, ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলা উনি মুড়ি ভাজে। তো রাত 12টা 12:30টার দিকে উনি মুড়ি ভাজছে, পাশে বাসার মামিদেরকে নিয়ে, দুইজন মামিকে নিয়ে মুড়ি ভাজছে। গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে, আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো, ওঠার পরে মামি আম্মুকে যেয়ে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি।
সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াই, তো এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা। তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না, না নিয়ে উনি ভাসতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করেই চোখ খুলে ফেললো। চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিল, লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো আচ্ছা। ওর হাতে যখন পড়লো, এসে পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা গোগলা ছুটে মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভেতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি চিল্লাচিল্লি, আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসলো। চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি একটু ওরে শেষ পানিটুকু খাওয়াই দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল। ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে চড়ে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এ বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে। ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলাই চলে আসে। চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা যেটা জানে সব কিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে। তো হাজির হয়ও, হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে, তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো ছোট একটা ছেলে ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যায়। চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তো
তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখিও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি, এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে, কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন, এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহের জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে, এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন, এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যেই মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি।
তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো 2 জন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন, নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সব জ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন, নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন, উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়, গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান, ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3বার
এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার দুইজন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় মানে পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে, আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষে এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম।
আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসবো সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুড ক্যারিয়ার এফএম অ্যান্ড ডু ফুডতি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দল, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না পারি আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলেও ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে। যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। সো বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। অদ্ভুত এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। অ্যাট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে যাই আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি, আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি, ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো।
সো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি, আমার লাগবে না, আমি নিজে নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজে নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাকে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স, আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকে ওঠে। তা আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা? আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল। এরপর বলতেছে যে না, কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম। ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসে দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলে যে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলে যে না, সমস্যা নেই, আমরা যেতে পারবো। সো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে 2টা বাচ্চা, ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। সো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে, ইভেন সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিস করে। তা আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে, আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না, তুমি তোমার মাকে জানাইছো ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো, তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয়, আমার কাছে জিজ্ঞেস করবা, আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে, এটা ওই বয়সে আমার জানা ছিল না, যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে, বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। তো গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল, আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথেই কোনো কথা বলছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরে। হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে দু মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে, ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান, এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো, লাইক ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। আমরা 3 জন একসাথে ঘরের ভিতর
প্রবেশ করি, ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু করতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাওয়ার পর খুব ভীতুভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন। এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি। ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না, তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বলো। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর, আর সে আরেকটি কথা বললে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘোরাচ্ছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, তার আরো 2টা ভাই বোন ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলেছি আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা, ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছি। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে ওঠার পর বমি করার পর অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিচে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবা না, তোমার মাকেও না। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি, অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো, এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি, কিন্তু এর পর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখিনি। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেঁদে দেয়। এরপর এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনার শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না। কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে। জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না জমিতে বর্গা চাষী হিসাবে চাষাবাদ করতেন। জুনি এবং জুনির মা
তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত, আর জুনির ছোট ভাই লেখাপড়া, এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আরেকজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। 3জনই ছিল খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা, তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করতো, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতামাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে চায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করল। জুনি সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান 3জনই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা 3জনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই 3 বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। তারা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। তো ওরা 3জন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ একটি মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেবো কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না, থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পোড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল, তারা 3জনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা, আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা, যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে। কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশান একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ দিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই 3 বন্ধু এসেছে, তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা 3জন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা 3জনের যেহেতু মোটামুটি সাহসী ছিল,
ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না, ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্টভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যেই বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়ামূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করলো জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ি থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল তখনও আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না রাত, রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়, জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো। ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে। যেই ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়, এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা
যখন জায়েদের বাড়িতে এনামুল যায় তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়, দেখা হয়ে বলতে থাকে জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে জানিস জায়েদ, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদ বলে আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নগুলো দেখার জন্যই তো, এই স্বপ্ন দেখার জন্য এবং কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন। জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল, সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই স্বপ্ন কেন দেখলো এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যে শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে, বলে এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল সেই গাছে আমার লাশ চলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তার তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয় তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজনই দায়ী। এনামুল বলে তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারলো কিছুতেই জুনিকে সে বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে, পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে
আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তো বা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করিনি। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই 3 জন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের 3 জনকে আমি মেরে ফেলবো। অলরেডি 2 জনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারবো। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি তো আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মাহমুদ শোয়েব। আজকে আপনাদের মাঝে একটা গেস্ট এসেছে। তো এটা বগুড়ার গাবতলী জেলার সর্ধনকুটি আটাপাড়া থেকে একজন এসেছেন, আপনাদের সামনে ঘটনা বলবে। তো চলুন আমরা সরাসরি তার ঘটনায় যাব। সে কি ঘটনা বলে আমরা একটু শুনে আসি। অনেকদিন ধরে আমাকে বলছিল ভাই আপনার স্টোরিতে যাবো। তো শেষে সে স্টোরিতে আসছে। চলুন আপনার নাম ঠিকানা বলে ঘটনাটা শুরু করে দেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি সুস্মিতা। তো আমি যে গল্পটি বলতে যাচ্ছি সেই গল্পটি হলো শেষ ডাক। তো চলুন শুরু করা যাক। গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর। অনেক বছর ধরে কেউ সেখানে থাকে না। সবাই বলে ওখানে দিয়ে রাতের বেলা কেউ গেলে তার নাম ধরে ডাকে। রাশেদ এসব কথা বিশ্বাস করতো না। এক রাতে দেরিতে বাড়ি ফিরছিল। হঠাৎ ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্পষ্ট শুনতে পেল রাশেদ। সে থমকে দাঁড়ালো। চারপাশে কেউই নেই, অথচ কে যেন তাকে ডাকলো। সে নিজেকে কোনোভাবে বুঝ দিল যে এটা হয়তো ভ্রম হবে। আরেক কদম যেতেই আবার শব্দ এলো, রাশেদ একটু এসো। আবার গলাটা ঠিক তার মায়ের মতো। রাশেদের গা শিউরে ওঠে। তার মা তো 3 বছর আগেই মারা গেছে। ভয়ে দৌড় দিল সে। পেছন থেকে দ্রুত পায়ের শব্দ, মনে হচ্ছিল
কেউ খালি পায়ে মাটিতে ঘষে মানে ঘষতে দৌড়াচ্ছে। হঠাৎ সে পড়ে যায়। তখনই কানের কাছে ফিস ফিস করে বলা হয়, ডাক শুনে ফিরতে নেই, জানতাম তুমি ফিরবে। পরের দিন ভোরে লোকজন ঘরের ভেতরে রাশেদের লাশ পায়, চোখ খোলা, মুখে ভয়ের শেষ ছাপ। আর এখনো ওই রাস্তা দিয়ে গেলে রাত 12টায় শোনা যায়, একটু এসো। আরেকটি ঘটনা, এটা আমার খালাতো বোনের। তার নাম মায়া। মায়া একা থাকে, নতুন বাসা, পুরনো কাঠের খাট। প্রথম রাতে ঘুম ভাঙে, খট 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 খট, মনে হলো খাটের নিচে কেউ নড়ছে। সে মোবাইলের টর্চ জ্বালায়, নিচে কিছুই নেই। নিজেকে বুঝ দেয় হয়তো ইঁদুর হবে। ঘুমাতে যাবেই আবারও শব্দ এলো, এবার স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ, মানুষের মতো। ভয়ে কাঁপা কাঁপা হাতে সে খাট থেকে নামতে যাবে, ঠিক তখনই খাটের নিচে থেকে একটা ফিস ফিস শব্দ এলো, উপরে থেকো, নিচে নামলে দেখবে। মায়া জোরে চিৎকার করে উঠে বসে, দরজার দিকে তাকিয়ে দেখে দরজার ভেতর থেকে কে যেন বন্ধ করে রেখেছে। ধীরে ধীরে খাটটা নড়তে থাকে, যেন নিচ থেকে কেউ ঠেলে উঠছে। তারপরই হঠাৎ সব থেমে যায়। ভোরে বাড়িওয়ালা এসে দেখে মায়া খাটের নিচে, শরীর শক্ত হয়ে গেছে, আর খাটের ওপর বালিশের লেখা, আমি উপরে উঠে গেছিলাম। 3 নম্বর ঘটনাটি শুরু করলাম। গ্রামটির নাম ছিল চারভোলা। গ্রামের দক্ষিণ পাশে একটা পুরনো মসজিদ, আর সেই মসজিদের পিছনে দাঁড়িয়ে ছিল এক বিশাল আকার বটগাছ, যেটাকে মানুষজন রাতের বাড়ি বলে ডাকতো। সন্ধ্যার পর কেউ ওই দিকে দিয়ে যেত না, কারণ লোকজনেরা বলতো ওখানে একটি মাঝবয়সী পুরুষ জিন থাকে, যাকে মাঝে মাঝে কুয়াশার মধ্যে দেখা যায়। একদিন গ্রামের ছেলে রইস মাগরিবের পর হারানো ছাগল খুঁজতে বের হয়। বয়স্করা তাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু সে হেসে উড়িয়ে দিত। সেদিন কুয়াশা একটু বেশি, আর হাওয়ায় অদ্ভুত রকমের ঠান্ডা। ছাগলের গলায় ঘন্টা মনে হলো বটগাছের পাশ থেকেই আসছে। রইস এড়িয়ে গেল। গাছের কাছে যেতেই সে দেখলো মাটির ওপর দাঁড়ানো একটা মানুষের মতো ছায়া, কিন্তু ছায়ার মাথা নিচু আর পা মাটিতে নেই। ছায়াটা খুব ধীরে রইসের দিকে ঘুরে তাকালো। রইসের চোখ সাদা হয়ে গেল, ওটার চোখ জ্বলছিল আগুনের মতো লাল, আর মুখ নেই, কেবল ফাঁকা গভীর এক অন্ধকার গর্ত। হঠাৎ ছায়াটা গাছ থেকে ভেসে নেমে এলো, আর খুব ভেজা গভীর স্বরে বলল, যা, এখানে মানুষের হক নেই। রইস দৌড় দিতে চাইলো, কিন্তু পা নড়ল না। মনে হলো হাজার কাঁটার মতো কিছু ধরে রেখেছে। সে শুধু কাপা গলায় আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো, আর সেই মুহূর্তেই মসজিদের দিকে থেকে আজানের শব্দ উঠল। ছায়াটা এক ঝটকায় পিছিয়ে গেল, গাছে মিলিয়ে গেল, যেন কখনোই কিছুই ছিল না এখানে। রুইস জ্ঞান হারিয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পায়। 3 দিন জ্বরের ঘরে সে শুধু একটা কথাই বলছিল, ওটা মানুষ নয়, ওটা একবারেই মানুষ নয়। তারপর থেকে গ্রামের কেউ আর মাগরিবের পর সেই বটগাছের তলার
কাছে যায় না। আজও বাতাসের ঝাপে মাঝে মাঝে মনে হয় কেউ ফিস ফিস করে, এখানে মানুষের হক নেই। লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্ত যারা সম্পূর্ণ ইমেল এপিসোড শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন আপনাদের চেষ্টা করি যে বাছাই করা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অনেকগুলো ঘটনাই ইতিমধ্যে আপনাদেরকে শুনিয়েছি এবং আমাদের এই চ্যানেলের ভিতরে যে ঘটনাগুলো রয়েছে এগুলো সবগুলোই কিন্তু বাছাই করা, এবং দেখবেন এই ঘটনাগুলোর মধ্যে যেগুলো মোস্ট পপুলার ঘটনা এগুলো অনেক অনেক মানুষ দেখেছে, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। এবং আমার এই ঘটনার ভিতরে ভয়ঙ্কর কৃষক, এই চ্যানেলের ভিতরে গ্রামের ঘটনা, এগুলো ঘটনা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের ঘটনা এবং অনেক অনেক মানুষ এই ঘটনাগুলো দেখেছে, লাখ লাখ মানুষ দেখেছে। আপনারা চাইলেই আমাদের ওই ঘটনাগুলো শুনে আসতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে। তো আমি বলবো অনেকেই চান যে আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই আমাদেরকে ঘটনা পাঠান, আমরা ঘটনাগুলো আপনাদের কালেক্ট করে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মানে ভূত এফএমকে ভালোবাসে আর তাদের সাথে যে ঘটনা ঘটেনি আমি বলবো এরকম খুব কম মানুষই আছে। আপনারা আমাদের ঘটনা পাঠালে আমরা সেই ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন। এবং ভূত এফএমে আমি একটা কথা বলতে চাই যে আমরা আবার নতুন করে স্টুডিও খুলবো এবং সেই স্টুডিওতে আপনারা সবাই আসবেন, এসে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু